না লর্ড, বর্ষা ব্যবহার করতে পারা বয়সী আছে মাত্র 5-6 জনের মতো। তারপরেও তারা শক্তিশালী, কারণ তারা সবাই পবিত্র। এবং আরও একটা গোপন কারণে শক্তিশালী। কি কারণ? কণ্ঠস্বর নিচু করে কেনেকি বলল, আপনাকে আমার দেবীর কথা বলেছি লর্ড, যার উপাধি হচ্ছে স্বর্গীয় ইনগোই, আর নাম ছায়া। তুমি একটা গল্প বলেছিলে বটে, কিন্তু তার খুব সামান্যই আমার মনে আছে। তার চেয়েও বড় কথা হলো, ওই গল্পের একটা কথা আমি বিশ্বাস করিনি। এবার লর্ড, নিজের অজান্তে হলেও আপনি একই সাথে সত্য মিথ্যা বলছেন। কারণ আমার নিজের সাথে আসল ঘটনার সাথে বেশ কিছু মিথ্যা মিশিয়ে আপনার কাছে বলেছিলাম বটে, কিন্তু ওতে সত্য কথাও ছিল। যেমন বলেছিলাম ইনগোই একজন সাদা লোকের জন্য অপেক্ষা করছে, যা ছিল মিথ্যা। আপনার জন্য একটুখানি প্রলোভনের ফাঁদ পেতেছিলাম। আপনাকে আমার সাথে আনা খুব দরকার ছিল লর্ড। আমি জানি না কেন, কিন্তু এমনটা করার জন্যই হুকুম দেয়া হয়েছিল আমাকে। কে হুকুম করেছিল সেটা গোপন ব্যাপার, বলতে চাই না। তখন আমার আবার সাদা ইঁদুরের কথা মনে পড়ল। তবে কথা বলার জন্য কেনেকিকে চাপ দিইনি, শুধু প্রশ্ন করেছিলাম, তুমি একটুখানি লোভের ফাঁদ বলতে আসলে কি বোঝাতে চাইছো? কি বলবো লর্ড, আপনার হলো ভীত। হ্যান্সের কাছ থেকে জেনেছিলাম যা কিছু সুন্দর, আপনি সে সমস্ত কিছুর পূজা করেন। যদিও আমার কাছে নয়, অন্য আরেকজনের কাছে কথাটা ও বলেছিল। বিশেষত আপনাকে দেখলে কোনো না কোনো কারণে সুন্দরী নারীরা আপনার প্রেমে পড়ে যায়। এখন নিশ্চয় বুঝতে পারছেন লর্ড, কেন আপনার জন্য ফাঁদ পাতার পরিকল্পনা করেছিলাম। ভেবেছিলাম আপনি নিশ্চয় নিজেকে সেই সাদা লোক হিসেবে ভাববেন, তখন আমার সাথে আসতে রাজি হয়ে যাবেন। তাছাড়া আমি জানি এর পুরস্কার হিসেবে ছায়া আপনার পায়ে চুমো খাবে, আর অন্যান্য মহিলাদের প্রতি যে অন্যায় করেছেন, মানে একের পর এককে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়ে আপনার সামনে থেকে সরিয়ে দিয়েছিলেন, সে অন্যায়ও ছায়া ধুয়ে দেবে। আমার সম্বন্ধে এমন রসালো আর নির্লজ্জ কথা হ্যান্স বলেছে শুনে অমন ঠান্ডার মধ্যেও প্রচণ্ড রাগে গা দিয়ে রীতিমতো ভাব বেরোতে লাগলো। ভাগ্য ভালো যে বদমাসটা তখন আমার সামনে ছিল না, থাকলে সত্যি সত্যি ওর কপালে বহুত খারাপই ছিল। আর একের পর এক কেনেকের মিথ্যা শুনতে শুনতে ওর উপরও এমন রাগ চড়ে গিয়েছিল যে তখন প্রায় ওর গায়ে হাতই তুলে ফেলছিলাম। কিন্তু বহু কষ্টে কোনো মতে নিজেকে ধরে রাখি। কারণ প্রথমত ও ছিল আকার আকৃতিতে আমার চেয়ে কয়েক গুণ বড়, আর কয়েক গুণ শক্তিশালী। দ্বিতীয়ত চাইছিলাম এ রহস্যের শেষ দেখতে, তাই ওর গল্পের ফাঁদে ধরা না দিয়ে বিশেষ সেই রহস্য উন্মোচনের জন্য ধৈর্য সহকারে অপেক্ষায় রইলাম। কাজেই রাগ নিয়ন্ত্রণে এনে ওর কথার উত্তরে বললাম, আমি ভাবতাম তুমি একজন জ্ঞানী লোক, কিন্তু দেখতে পাচ্ছি তুমি আসলে চরম এক বোকা ছাড়া কিছু নাও। কারণ তুমি নিজেকে যত বড় মিথ্যুক বলে দাবি করছো হ্যান্স, তার চেয়েও অনেক বড় মিথ্যুক। আর সুন্দরীদের পেছনে আমি ঘুরি না, কারণ ঘটনা তাহলে সেদিনের হাতি শিকারের মতো হয়ে যায়। শিকারেই শেষ পর্যন্ত হয়ে যায় শিকার। যা হোক, এখন বলো, তোমার কাহিনী কি আসলেই সত্যি? হ্যাঁ লর্ড, আমাদের এক দেবী আছে যাকে সবাই ছায়া নামে ডাকে। আমরা বিশ্বাস করি, শুধু আমরা না, আরও অনেকে বিশ্বাস করে যে আসলে একজন নয়, এবং স্বর্গীয় ব্যাপার স্যাপারে তার বিশেষ নিয়ন্ত্রণ ক্ষমতা আছে। যেমন বৃষ্টি পাঠানো বা বন্ধ করে দেয়া, মহিলাদের সন্তান জন্মানোর ক্ষমতা দেয়া বা তাদের বন্ধা করে দেয়া, এবং এমন আরও অনেক কিছু যা থেকে মানুষ সুখী বা দুঃখী হতে পারে। এই দেবীকে আমি একবার ছাড়া আর কখনো দেখিনি, আর দেখার গল্পটা তো আপনাকে বলেছিলামই। একজন দেবী বলতে চাইছো সে অমর? না লর্ড, তা নয়। বলতে চাইছি তার ক্ষমতা অমর। অন্যভাবে বললে, তার ক্ষমতা এক প্রজন্ম থেকে
অন্য প্রজন্মে চলে যায় এবং এই দেবী যখন তার উদ্দেশ্য সাধন বা দায়িত্ব সম্পন্ন করে ফেলে তখন সে মারা যায়, অথবা হতে পারে তাকে মেরে ফেলা হয়। কী ধরনের দায়িত্ব? লর্ড দামান্দার সর্দার হচ্ছে তার প্রধান পুরোহিত। ছায়া প্রাপ্তবয়স্ক হলে সর্দার তাকে বিয়ে করে ও একজন কন্যা সন্তানের বাবা হয়। হয়তো তাদের ছেলে সন্তানও জন্ম হয়, কিন্তু তেমনটা কখনো শোনা যায়নি। আমার মনে হয় ছেলে সন্তান জন্মালে তাকে মেরে ফেলা হয় এবং এই ছোট ইনগোই যখন বড় হয় তখন পূর্বতন ইনগোই গায়েব হয়ে যায়। গায়েব? জলজান্ত একটা মানুষ কিভাবে গায়েব হতে পারে? আমি সত্যিই জানি না লর্ড, তবে অনেকেই বলে যে তাকে স্বর্গে তুলে নেওয়া হয়, অথবা লেকের রত্ন ট্রেজার অব দ্য লেক অর্থাৎ পূর্বতন ইনগোই বা ছায়া লেকের পানিতে সাঁতরে এই পানিতেই ডুবে যায়। অথবা হতে পারে যে যেসব কুমারীরা তার দেখাশোনা করে তারাই বিশেষ কোনো বিষাক্ত ফুলের ঘ্রাণ দিয়ে কোনোভাবে তাকে কাবু করে মেরে ফেলে। লেকের ধারের জঙ্গলে অনেক বিষাক্ত ফুল গাছ জন্মায় বলে আমি জানি। যাই হোক, নতুন ইনগোই তার স্থলাভিষিক্ত হয় এবং একইভাবে পরিচালনা করে মায়ের রাজত্ব, এবং সময় হলে সে বিয়ে করে দামান্দা সর্দারকে। আটকে উঠে জিজ্ঞেস করলাম, কি বললে? সর্দার তার নিজের মেয়েকে বিয়ে করে? না না লর্ড, সর্দার কখনো ছায়ার চেয়ে বেশি দিন বাঁচে না। সর্দার জানে কখন ছায়া মিলিয়ে যাবে, সেও তার সাথে সাথে বা তার আগেই মিলিয়ে যায়। সর্দার কিভাবে মিলিয়ে যায় বলতে পারো? উপায় পছন্দ করা তার নিজের ব্যাপার। সাধারণত সে যদি সম্মান খুঁজে নিতে চায় তাহলে সে আমাদের শত্রু আবান্দাদের সাথে একা লড়াই করে যতক্ষণ পর্যন্ত না সে নিজে মারা পড়ে, অথবা অন্ধকারের দেশে যাওয়ার জন্য সে অন্য কোনো পথও বেছে নিতে পারে। তবে কোনো না কোনো পথে তাকে হাঁটতেই হবে, নইলে তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হবে। যেহেতু সব পথই শেষ পর্যন্ত একখানে মিশেছে, তাই কোন পথ সে বেছে নিল তাতে কিছুই আসে যায় না। খোদা, আশ্চর্য হয়ে বললাম, এত কিছুর পরও এই দেবীর এত সহজেই একজন স্বামী খুঁজে নিতে পারা তো রীতিমতো অত্যন্ত আশ্চর্য ব্যাপার। মোটেও আশ্চর্যের ব্যাপার নয় লর্ড, কারণ ইনগোইকে বিয়ে করতে পারা একজন পুরুষের জন্য পৃথিবীতে সবচেয়ে সম্মানের ব্যাপার। তাছাড়া সে জানে যে পৃথিবীর মরণশীল জীবনের সীমা অতিক্রম করার পর অনন্তকাল সে ইনগোয়ের সাথে স্বর্গে গিয়ে কাটাবে। হ্যাঁ লর্ড, তারা জোড়া তারকা হয়ে অনন্তকাল ধরে জ্বলে থাকবে আকাশের বুকে। ইনগোইকে বিয়ে করার আগে সর্দার তার কোনো সন্তানের নাম বলে যায়, যে প্রাপ্তবয়স্ক হলে পরবর্তী ইনগোইকে বিয়ে করবে। এখানেই শুরু হচ্ছে আমার গল্প। আমি ছোট থাকতেই আমাদের পূর্ববর্তী সর্দার ঘোষণা করে গিয়েছিল যে পরবর্তীতে আমি হব দাবান্দাদের সর্দার, অর্থাৎ কথা ছিল আমি ইনগোইকে বিয়ে করব। কিন্তু আমার অনেক বড় একটা অপরাধ হয়ে গিয়েছিল। আমি সেই পবিত্র জঙ্গলে ঢুকে গিয়েছিলাম তাকে দেখার জন্য। যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তাকে নয়, বরং গিয়েছিলাম আগের ইনগোইকে দেখার জন্য। তার অনিন্দ্য সৌন্দর্যের কথা আমি শুধু শুনেছিলাম, শুনে লোভ সামলাতে পারিনি। সে কারণে এই দুর্ভাগ্যের পাহাড়সম বোঝা আমার কাঁধে এসে পড়ে। সেই গল্প আপনাকে শুনিয়েছি লর্ড। আমাকে আমার দেশ থেকে বের করে দেয়া হয়েছিল সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। এখন আমাকে ডাকা হয়েছে নতুন ইনগোইকে বিয়ে করতে। সেটাই ছিল আমার মহান ভাগ্য। এবার ব্যাপারটা একটা চেহারা পাচ্ছে। যাক, সবাইকেই তার ভাগ্যের দেখা পেতে হবে। তবে যে গল্প শোনালে তারপর বলতেই হচ্ছে যে ইনগোই বা ছায়া বা যে নামেই তাকে তোমরা ডাকো, তার জন্য আমাকে কেউ স্বামী হিসেবে নির্বাচন করেনি, এতেই আমি খুশি। মানুষে মানুষে কত পার্থক্য দেখুন। আমি যে কাজটাকে
মনে করছি একজন পুরুষের জন্য সবচেয়ে সম্মানের কাজ। আপনি তাকে কোনো গুরুত্বই দিচ্ছেন না। এটা সত্যি যে সম্মানের হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে মৃত্যু, কিন্তু মৃত্যু তো আসবেই, দুদিন আগে হোক বা পরে। এবং ইনগোয়ের জন্য যার নাম ঘোষণা করা হবে সে অবশ্যই অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। একথা শুনে মন্তব্য না করে পারলাম না। বললাম, কিন্তু কেন কি? তুমি তো আমাকে এক মহিলার কথা বলেছিলে যে তোমাকে আরবদের সর্দার হতে সাহায্য করেছিল। বলেছিলে ওই মহিলাটি মারা যাওয়ায় তুমি খুব কষ্ট পেয়েছিলে, এবং আরও কিছু মহিলার কথা বলেছিলে তারা তোমার স্ত্রী। হ্যাঁ লর্ড, বলেছিলাম। ঠিক যেমনটা বলেছিলাম অন্যান্য সব মিথ্যা কথা। আমি কি বলেছিলাম যে আমার সন্তান জন্ম দিতে গিয়ে সে মারা গিয়েছে? বলিনি। জেনে রাখুন লর্ড, আমার কোনো স্ত্রী ছিল না, সেজন্য আরবরা আমাকে জাদুকর ভাবত। তাছাড়া যার নামের সাথে ইনগোয়ের নামের মোহর পড়ে গেছে, স্ত্রী দিয়ে সে কি করবে? ইনগোই যদি তার স্ত্রী হিসেবে 1 বছর বা এমনকি 1 ঘন্টাও থাকে, তাতেই সে ধন্য হয়ে যাবে। তখন একটা কথা আমার মাথায় এলো। বললাম, ধরো ইনগোয়ের জন্য যাকে স্বামী হিসেবে নির্বাচন করা হয়েছে তাকে ইনগোয়ের পছন্দ হলো না, বা অন্য কারো সাথে আগেই ইনগোয়ের দেখা হয়ে গিয়েছিল এবং সে তাকেই পছন্দ করেছে, তখন কি হবে? লর্ড, আপনি অজ্ঞাতবশত একথা বলেছেন, অন্যথায় এই প্রশ্ন ধর্মদহিতা হিসেবে বিবেচিত হতো। নির্বাচিত লোকটি ইনগোইকে পছন্দ না করে পারবে না। এমনকি ইনগোই যদি দেখতে চরম কুৎসিত হয়, তবুও তার ভেতরের সৌন্দর্যের কারণে তাকে পছন্দ করতে সে বাধ্য। তাছাড়া ইনগোই পৃথিবীর সুন্দরতম নারী, তারার আলোয় আলোকিত, তার তার মাথায় আছে জ্ঞানের মুকুট। তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তা হলো তোমার লোকেরা এই অনিন্দ্য সুন্দর ও অসীম জ্ঞানের অধিকারী নারীকে ডুবিয়ে মেরে ফেলে কেন? বা তার মেয়ে বড় হওয়া মাত্র তাকে কেন ওখান থেকে তাড়িয়ে দেয়? যেন আমার প্রশ্ন শোনেইনি, বা প্রশ্নটা ওর কাছে সম্মানজনক বলে মনে হয়নি। এমন ভাব করে কে নাকি আমার আগের প্রশ্নটার ব্যাপারে বলে চলল, এবং নির্বাচিত জনকে ছাড়া অন্য কাউকে ইনগোয়ির বেছে নেয়ার প্রশ্নই আসে না, কারণ আর কাউকে কখনো সে দেখতেই পায় না। ওহ, এবার বুঝতে পারছি। অমন অবস্থায় এমনকি একজন দেবীও প্রসন্ন চিত্রে নির্বাচিত জনের স্ত্রী হবে। ভারী গলায় হুমকির স্বরে কেনেকি বলল, লর্ড মাকুমা যান, আপনি আমাকে আর আমার ধর্ম নিয়ে বিদ্রুপ করার চেষ্টা করছেন, ঠিক যেমনটা তুমি করেছিলে মুসলমানদের ধর্ম বিশ্বাস নিয়ে। নরম স্বরে বললাম আমি। আপনি ভাবছেন আমি মিথ্যা বলেছি? তুমি মাত্রই স্বীকার করেছ পেছনে আমার কাছে অনেক মিথ্যা বলেছ। সে এমনভাবে হাত দোলালো যেন এসবের ব্যাপারে আর কথা বাড়াতে চায় না, এবং বলে চলল, শীঘ্রই জানতে পারবেন লেকের রত্নর হবু স্বামী, যার অপর নাম ছায়ার ঢাল, সেই আমি সত্য কথাই বলেছি। আপনার তো এতদিনে বুঝে ফেলার কথা লর্ড, আগেই বলেছি। ইনগোয়ের হবু স্বামী হিসেবে অনেক ক্ষমতা আমার আছে। তার মধ্যে একটা হচ্ছে মানুষ আর বনের জঙ্গলি পশুকে আমার হুকুম পালনে বাধ্য করা। মনে করে দেখুন, আমাকে যেদিন বের করে নিয়ে এলেন সেদিন সিংহটাকে আমাদের পথ থেকে সরিয়ে দিইনি? অথবা আরবরা যখন আপনাকে মারতে এসেছিল তখন ওই জঙ্গলি লোকগুলো কোথা থেকে এসেছিল? অথবা হাতির ঘটনায় ভাবুন, হাতিগুলো আমাকে দেখেই ফিরে গেল কেন? স্থির মস্তিষ্কে চিন্তা করলে হয়তো প্রশ্নগুলোর উত্তর নিজে থেকেই পেয়ে যাবে। তবে আরেকটা প্রশ্ন, কী কারণে এমন রহস্যময় ব্যাপারে আমাকে তুমি জড়িয়েছি লর্ড? কারণ আমাকে তাই করতে বলা হয়েছিল, কিন্তু কেন বলা হয়েছে তার কোনো সদুত্তর এখনও আমার কাছে নেই। নিঃসন্দেহে ইনগোয়ের কোনো সেবা করার জন্য আপনাকে নির্বাচিত করা হয়েছে, সেই সূত্রে আমারও। আমি জানি আমাদের লোক মানে দাবান্দাদের সাথে আবান্দাদের একটা বিরাট যুদ্ধ বাঁধবে। ওরা ওই পাহাড়টার
ওপাশে বাস করে। আবান্দারা আশা করে ইনগইকে তাদের সর্দার বিয়ে করবে। তখন তাদের দেশেও বৃষ্টি পড়বে আর ফসলের সমারোহ আসবে। আমি শুনেছি আপনি একজন মহান জেনারেল। রাইফেল দিয়ে লক্ষ্য ভেদে আপনার দক্ষতা তো আমি নিজে চোখেই দেখেছি। সেই যুদ্ধে আপনার সমর কৌশল আর দক্ষতা হয়তো আমাদের কাজে আসবে। ও, জায়গাকে গুলি করেছিলাম সেটা তুমি খেয়াল করেছো? যা হোক, আমি তোমার সাহায্যে আসতেও পারি আবার নাও পারি, কারণ কেউ জানে না কে কখন কার সাহায্যে আসবে বা আসবে না। তবে অনেক কিছু জানানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো তার কিছু কথা ছিল সত্যি। এখন আমি নাস্তা খেতে যাচ্ছি, কাজেই আপাতত বিদায়। ওর সামনে থেকে চলে এলাম। এতদিন যদি ওকে আমি অপছন্দ করে থাকি চরম মিথ্যাচারিতার কারণে, তখন থেকে ওর জন্য ঘৃণা ছাড়া আমার মনে আর কোনো অনুভূতিই ছিল না। মনে হচ্ছিল এ লোক চরম মিথ্যুক, অহংকারী ও রহস্যময়তার এক আজব সংমিশ্রণ। অন্তত আমার কাছে তাই মনে হচ্ছিল। কিন্তু তারপরও যেহেতু আমি ওর টাকা নিয়েছি, তাই ওর কথা শুনতে আমি বাধ্য। অথবা টাকাটা ইনগোই দিয়ে থাকলে বাধ্য তার কথা শুনতে। অবশ্য এমন কেউ যদি আসলেই বাস্তবে থেকে থাকে, তাহলেই সে হয়তো বা কেনেকির চেয়ে ভালো হবে। অন্তত আশা করতে তো দোষ নেই। 10 ভবঘুরে বিকেল নাগাদ আমরা পাহাড়ের পাদদেশে পৌঁছাই, কিন্তু তারপর যন্ত্রণাদায়ক পথ ধরে সামান্যই এগোতে পারি। যন্ত্রণাদায়ক শব্দটা ইচ্ছে করেই ব্যবহার করেছি, কারণ পাহাড়ের পাদদেশে যেখানে পানি ছিল সেখান থেকে সরে যেখানে পৌঁছেছি সে জায়গাটা পুরো বছরে কদাচিৎ বৃষ্টির দেখা পায়। গাছপালা বলতে ওখানে ছিল শুধুই ক্যাকটাস। সামান্য দুয়েক ফোঁটা বৃষ্টি যখন পড়ে, তখন গায়ে পড়া পানিটুকু গাছগুলো নিজের মধ্যে শুষে নেয় এবং পরবর্তী বৃষ্টির আগ পর্যন্ত জমা করে রাখে। ক্যাকটাসগুলোর আকার আকৃতি ছিল বিশাল। কাটা সর্বোচ্চ লম্বা ডালগুলো গোড়া থেকে সোজা আকাশের দিকে উঠে গেছে, যেন আঙুল তাক করে রেখেছে স্বর্গের দিকে। আরও ছিল পিন কুশন থেকে শুরু করে ফুটবল আকৃতির ক্যাকটাস, তবে ছোট হোক বা বড়, প্রতিটা ক্যাকটাসের গা ছিল সরু তীক্ষ্ণ কাঁটা দিয়ে ঢাকা। ফলে এসবের মাঝ দিয়ে আমাদের এগোনোর গতি ছিল খুবই ধীর, আর পথটা ছিল বিপজ্জনকও, কারণ ক্যাকটাসগুলোর মধ্যে অনেকগুলোরই কাঁটা ছিল বিষাক্ত। মজার ব্যাপার হলো বেশিরভাগ বেশিরভাগ ক্যাকটাসেই দারুণ রংচঙা এবং অদ্ভুত সুন্দর ফুল ফুটে ছিল। আরেকটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল সেই প্রায় মরুভূমি এলাকার। ওখানে অদ্ভুত দর্শন অনেকগুলো পাথুরে স্তূপ দেখেছিলাম। প্রায় গোলাকার জল বিধৌত পাথর একটার উপর একটা পরে লম্বা পাথুরে স্তূপ তৈরি হয়েছিল। কোনোটাকে মনে হচ্ছিল ওবেলিস্ক, আবার কোনোটাকে মনে হচ্ছিল মন্থলিথের মতো চারকোনা পাথরের স্তূপ, যার চূড়া পিরামিডের মতো। দিকচিহ্নহীন এলাকায় ক্ষেত্রবিশেষে পথের চিহ্ন নির্দেশক। মনোলিথ মনুমেন্টের মতো বিশাল আকৃতির পাথরের কলাম। এবার একটার উপর একটা পাথর কিভাবে উঠল বা পড়ল তা মোটেও ধারণা করতে পারিনি। ভূতত্ত্ববিদরা হয়তো বলতে পারবে। তবে আশেপাশের জমির কঠিন পাথরের চেহারা দেখে আন্দাজ করছি লক্ষ লক্ষ বছর আগে এখানে একসময় জমা হয়েছিল লাভার স্তূপ। পরে কখনো হয়তো বিধ্বংসী বন্যার জলস্রোত ধুয়ে নিয়ে যায় সেই লাভা স্তর। তখন পেছনে রয়ে যায় এই পাথরের স্তূপগুলো, এবং সেগুলোই পরে সহস্র বছরের ঝড় জল বন্যার আঘাতে ক্ষয়ে গিয়ে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। তবে এসবই আমার ধারণা, বাস্তবে অন্য কিছুও হতে পারে।
এই জনশূন্য এলাকার উপর দিয়ে আমরা 3 দিন ধরে পথ চলি। দ্বিতীয় দিনে আমরা গিয়ে পৌঁছই একটা মরুদ্যান মতো জায়গায়। ওখান দিয়ে বয়ে যাচ্ছিল ছোট একটা ঝর্ণা। ঝর্ণাটা পেয়ে যেন চাঁদ হাতে পেলাম, কারণ আমাদের পানির বোতল খালি হয়ে গিয়েছিল অনেক আগেই। পিপাসায় রীতিমতো ছাতি ফাটার অবস্থা। এখানে বলে রাখি, এই এলাকার উপর দিয়ে আমরা বেশ দ্রুত গতিতে এগোচ্ছিলাম। একসময় 2 বা 3 জন বেয়ারা তাদের বোঝা ফেলে প্রায় 500 গজ মতো সামনে এগিয়ে যায়, স্কাউট হিসেবে অবশ্যই, যাতে অতর্কিত কোনো হামলার মুখে আমাদের পড়তে না হয়। ওই মালগুলো আমাদের মাঝে বন্টন করে দেয়া হয়। স্পষ্টই বুঝতে পারছিলাম পথটা ওদের খুব ভালোভাবে চেনা। এদের পরে বাকি সব পোর্টারের ঘেরের ভেতর ছিল কেনেকি। বেয়ারারা যেন তার বডিগার্ডের কাজ করছিল। তারপর ছিলাম আমি আর হ্যান্স। আমাদের পেছনে ছিল 2 শিকারী। হ্যান্স বলল, বাস, আমি বিশ্বাস করতে শুরু করেছি যে কেনেকির গল্পে কিছুটা হলেও সত্যি আছে। এই লোকগুলো যদিও স্বীকার করবে না, কিন্তু বেশ বুঝতে পারছিলাম এরা ছিল কেনেকির গোত্রেরই লোক, এবং কারো কাছ থেকে আক্রমণের আশঙ্কা করছিল ওরা। নইলে এই কাটাময়, রুক্ষ আর জনবিরল এলাকায় এত দ্রুত কেন ছুটবে, আর এত ভয় বা কেন পাবে? প্রশ্ন করলাম, কেনেকি আমাকে কি বলেছে না বলেছে সেটা তুমি কিভাবে জানো? লুকিয়ে থেকে আমাদের কথা শুনেছ? কিন্তু ওর কাছ থেকে কোনো উত্তর পেলাম না। পেছন ফিরে দেখি পা থেকে কাঁটা টেনে বের করছে, বা অভিনয় করছে যে পায়ে কাঁটা ফুটেছে, সেটা বের করছে সে। দ্বিতীয় দিন সন্ধ্যার বর্ণনায় চলে যাই। ক্যাকটাসের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। তখন আমরা ছিলাম বিশাল পাহাড় শ্রেণীর পশ্চিম পাশের পাদদেশে। কেনেকি অবশ্য বলেছিল এই পাহাড়টা একসময় ছিল এক বিশালাকার আগ্নেয়গিরির জ্বালামুখ। এর ভেতরই তৈরি হয়েছে সুন্দর এক লেক, আর তার পাশেই বাস করে কেনেকির জাতি দাবান্দা। ওদিকে সূর্য ডুবতে আর মাত্র 1 ঘন্টা বাকি। একে তো গরম, তার উপর প্রচণ্ড পানি পিপাসায় কাতর হয়েছিলাম। তবুও সবাই খুব জোরে ছুটে চলেছি, কারণ কেনেকি বলেছে সামনেই কোথাও একটা ঝর্ণা আছে। একে তো রাতে এখন আকাশে চাঁদ উঠছে না, তার উপর এলাকাটা আমার কাছেও খুব সুবিধার মনে হচ্ছিল না। তাই রাত নামার আগেই ওখানে পৌঁছাতে উদগ্রীব হয়েছিলাম সকলেই। বিকেল হওয়া সত্ত্বেও সূর্যের তাপ এক বিন্দু কমছিল না। ওর মধ্যেই হাঁপাতে হাঁপাতে ছুটে চলেছি আমরা। আমার পাশে ছিল হ্যান্স। হঠাৎ ওর সামনে দৃষ্টি আকর্ষণ করলো। ডাচ ভাষায় বলল, কেক, অর্থাৎ দেখুন। ওর দেখানোর দিকে তাকালাম, কিন্তু যা দেখলাম তাতে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল নির্ঘাত দৃষ্টিভ্রমের শিকার হয়েছি, কারণ দেখতে পাচ্ছিলাম পাহাড়ের দিক থেকে আমাদের দিকে দৌড়ে আসছে এক লোক। অবশ্য তার গতিটাকে দৌড় বলা যাবে না, কারণ প্রতি 5 কদমে একবার থামছিল সে। শ্বাস নেওয়ার ফাঁকে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। স্পষ্টই লোকটা ছিল ভীষণ ক্লান্ত। খালি চোখে এটুকুই দেখতে পাচ্ছিলাম, কিন্তু দূরবীনটা চোখের সামনে নিতেই আরও বিস্তারিত দেখতে পেলাম। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে, সামনের মানুষটা ছিল শ্বেতাঙ্গ এক লোক। লোকটার কাঁধের কাছে পোশাক ছিল ছেঁড়া কাপড়ের নিচে স্পষ্ট দেখা যাচ্ছিল তার সাদা চামড়া। ভুলের কোনো অবকাশই নেই। তার চুলদারি সবই ছিল লাল বা লালচে সোনালি, এবং শারীরিক কাঠামোর দিক থেকেও সে ছিল বেশিরভাগ স্থানীয় লোকের চেয়ে বেশি লম্বা চওড়া। পর মুহূর্তেই আরও কিছু ব্যাপার চোখে পড়ল। যে রিজটা সে পেরিয়ে এসেছে সেটায় অনেকগুলো বর্ষাধারী কালো লোক দেখা যাচ্ছিল।
নিঃসন্দেহে ওরা এসেছিল এই লোকটাকে শিকার করতে। সাথে সাথে চোখ থেকে দূরবীন নামিয়ে নিলাম। টমকে বললাম আমার উইনচেস্টার দিতে। টম ওয়াটার টম ওরটার সাথে আমার রাইফেলটাও বহন করছিল। তবে ভারী রাইফেলগুলো ছিল বেয়ারাদের দায়িত্বে। যাই হোক, 1 মিনিটের মধ্যে গুলিসহ রাইফেলটা আমার হাতে তুলে দিল টম। ওটা হাতে নিয়েই আমরা 4জন বেয়ারাদের সামনে চলে যাই এবং দ্রুত এগোনো শুরু করি। ইতিমধ্যে শ্বেতাঙ্গ লোকটা আমাদের 50 পেসের মধ্যে চলে এসেছে, আর ধাওয়াকারীরা পৌঁছে গেছে তার 6 গজের মধ্যে। ওরা চাইছে লোকটা আমাদের কাছে এসে পৌঁছানোর আগেই তাকে পেরে ফেলতে। ঠিক তখনই আমরা 4জন একসাথে গুলি ছুড়লাম। কালোদের বেশ কজন হতাহত হলো। প্রচুর ক্ষয়ক্ষতি স্বীকার করে নিজের পেছনে চলে গেল তারা। সে নিরাপদেই এসে আমাদের কাছে পৌঁছতে পারল। কোথাও আঘাত পায়নি। আমাকে দেখে বিস্মিত হয়ে বলল, খোদা, আপনি দেখছি শ্বেতাঙ্গ, জলদি রাইফেল দিন একটা। তাকে রাইফেল দিইনি, কারণ আমার কাছে তখন আরও জিনিস বাড়তি ছিল না। তাছাড়া তার অবস্থা যা ছিল তাতে একটা বন্দুক সে সামলাতে পারত কিনা তাতেও আমার যথেষ্ট সন্দেহ ছিল। ওদিকে ততক্ষণে কালোদের বিরাট বাহিনী হাজির হয়ে গেছে। সংখ্যায় তারা 40 থেকে 50 জন তো হবেই। প্রত্যেকের হাতে লম্বা বর্শা। আমাদের বেয়ারারাও তাদের কাঁধের বোঝা মাটিতে ফেলে দিল। ইনগই ইনগই বলে হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। সাথে সাথে গুলি ছুটতে শুরু করলাম আমরাও। কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্য সব শেষ হয়ে গেল। আক্রমণকারীদের বেশ কয়েকজন হতাহত হলেও আমাদের কেউ মারা যায়নি, আর আহতও হয়নি তেমন কেউ। শুধু একজন কাঁধে একটু চোট পেয়েছে। বর্ষার আঘাতে সামান্য একটু ছুঁড়ে গেছে মাত্র। আমাদের নিরীহ বেয়ারারা হঠাৎই বাঘের মতো হিংস্র লড়াকু চেহারায় আত্মপ্রকাশ করলো। ধাওয়া করলো আমাদের বা তাদের প্রতিপক্ষকে। ধাওয়া করে ওদেরকে তাড়িয়ে নিয়ে গেল পাহাড়ের ওপাশে। ওদের এমন দ্রুত চেহারা পরিবর্তন আমাকে তো বটেই, হ্যান্সকেও ভীষণ অবাক করে তোলে। ও বলল, দেখুন একবার বাস, ওরা যেভাবে লড়াই করছে তাতে স্পষ্ট বুঝতে পারছি এরা পরস্পরের জাতশত্রু। যেন মায়ের কোল থেকেই শত্রুতা করে আসছে। আর কেনেকিকে দেখুন, বেটা রাগে একেবারে সজারুর মতো হয়ে গেছে। কথা সত্যি, ওর চুল দাড়ি সব একদম সজারুর কাটার মতো দাঁড়িয়ে পড়েছিল। ওর চোখগুলোয় সব সময় তন্দালু একটা আচ্ছন্নতা থাকলেও তখন আগুনের মতো জ্বলছিল সেগুলো। হ্যান্স বলল, ওই লম্বা লোকটাকে ও কিভাবে ঠেকালো দেখেছেন? ওই যাকে গুলি করে মিস করেছেন। মিথ্যে কথা, এ লোকটার দিকে আমি গুলি ছুঁড়িনি। আমার মনে হয় এরাই আবান্দা। এদের সম্বন্ধেই কেনেকি বারবার বলেছিল যে আবান্দারা তার আজন্মের শত্রু, আর সে ওদের ভীষণ ঘৃণা করে। জবাবে বললাম, কিভাবে নিশ্চিত হব? তাছাড়া ওরা দেখতে শুনতে অনেকটাই কেনেকির মতো, হতে পারে তাদের রক্তের উৎস একই। তখন সেই শ্বেতাঙ্গ লোকটার কথা মনে পড়ল। এদিকের উত্তেজনার মাঝে তার কথা ভুলে গিয়েছিলাম। এগিয়ে গেলাম তাকে খুঁজতে। দেখি লোকটা মাটিতে বসে আছে। জেরির দেয়া একটা পানির বোতল এইমাত্র শেষ করলো সে। রাশিশাস্ত্রে তাহলে আসলেই বিশ্বাসযোগ্য কিছু আছে। আমাকে দেখে সে বলল, রাশিশাস্ত্র? মনে মনে পাগল ঠাউরিয়ে নিয়ে বললাম, কি বোঝাতে চাইছো? কি বলবো, আমার বাবা ছিলেন রাশিশাস্ত্র বলতে অজ্ঞান। ও নিয়েই তিনি মেতে থাকতেন। তিনি একবার ভবিষ্যৎবাণী করেছিলেন, মরুভূমিতে একদল জঙ্গলির হাত থেকে একজন শ্বেতাঙ্গ আমাকে রক্ষা করবেন। দুর্বল গলায় সে বলল, তাই নাকি? যা হোক, জানতে পারি তোমার নাম কি? জন টরাস আর্কেল। নামের টরাস অংশটা এসেছে যে নক্ষত্রপুঞ্জের সময়কালে আমার জন্ম তার থেকে। অন্তত তেমনটাই আমি বুঝেছি। ফ্যাকাশে একটু হেসে সে বলল, মনে হচ্ছিল যেন তখনও একটা ঘোরের মধ্যে ছিল সে, তারপরে সে সংজ্ঞা হারিয়ে ফেলে।
ভালো করে লক্ষ্য করলাম তাকে। মনে হচ্ছিল লোকটা ইংরেজ, ভালো ঘরেরই হয়তোবা। নাম তো বলল, জন টরাস। টরাস মানে ষাঁড়, একটা তারামণ্ডলের নাম। সেই হিসেবে সিংহমণ্ডলের নিচে জন্ম হলে এর নাম নির্ঘাত হতো জন লায়ন আর্কেল। তবে সত্যি বলতে লোকটার আকার আকৃতিতে সিংহ আর ষাঁড় উভয়ের বৈশিষ্ট্যই ছিল প্রকট। চওড়া বুকের ছাতি আর পেশিবহুল হাত পা দেখতে ষাঁড়ের মতোই লাগছিল, আর কাঁধের উপর এলোমেলোভাবে পড়ে থাকা লালচে সোনালি চুল দেখতে লাগছিল সিংহের কেশরের মতো। সব মিলিয়ে খুব সুন্দর না হলেও দৃষ্টি আকর্ষণ তো বটেই দৃষ্টি আকর্ষক তো বটেই। লোকটার বয়স ছিল আনুমানিক 30 থেকে 35-এর ভেতর। আমার অবাক লাগছিল যে কেনেকি বলেছিল শ্বেতাঙ্গদের মাঝে আমিই হব ওই দেশে পা রাখা প্রথম ব্যক্তি। কিন্তু এই লোক তাহলে ও দেশের পথের হদিস পেল কীভাবে? স্কোয়ার ফেস জিন লোকটার উপর ভালোই কাজ করেছিল। কিছুক্ষণের মধ্যেই সে জ্ঞান ফিরে পায়। এদিকে লোকটা যখন অজ্ঞান ছিল তখন একটা বর্ষা হাতে হাজির হয় কেনেকি। চোখের আগ নিয়ে আর্কেলের দিকে তাকিয়ে ছিল সে। ও বলল, ও ঠিকই আছে, অজ্ঞান হয়েছে শুধু, শীঘ্রই জ্ঞান ফিরে আসবে। দৃষ্টিতে পরিষ্কার অসন্তুষ্টি বা বলা উচিত বিদ্বেষ নিয়ে কেনেকি বলল, তাই নাকি? আমি ভেবেছিলাম ও মারা গেছে। কেন? কারণ এই সাদা লোকটা আমাদের জন্য মহা ঝামেলা বয়ে আনবে। তুমি দেখে ভয় পাচ্ছ, আসলে কি বলতে চাইছো খুলে বলো তো। তারার কাছ থেকে এর ব্যাপারে কিছু খবর জেনেছি, তবে সেখানে দেখছিলাম ওর মৃতদেহ পাবো। আবার তারা, মনে মনে ভাবলাম আমি। মুখে বললাম, তাহলে বললেই হতো। তুমি ভুল পড়েছ বা ভুল জেনেছ। যেহেতু সে বেঁচে আছে তাই আমিও চাই সে বেঁচেই থাকুক। কিন্তু ঝামেলার কথা কি যেন বলছিলে? ঝামেলার কথা? আমরা কি ওর জন্য ইতিমধ্যেই অনেক ঝামেলায় ফেসে যাইনি? হাতের বর্ষা দিয়ে আশেপাশে দেখিয়ে বলল, তাছাড়া মারা যাওয়ার আগে এক আবান্দার কাছ থেকে জেনেছি ও আমাদের দেশে দাবান্দায় জোর করে ঢুকে গিয়েছিল। এখন তাকে বের করে দেয়া হয়েছে যেন আবান্দারা তাকে মেরে ফেলতে পারে। অবশ্য সব বিদেশিদের জন্যই আবান্দারা এমন স্বাগত জানানোর রেওয়াজ চালু রেখেছে। কিন্তু এ লোকটা খুব দ্রুত দৌড়াতে পারে আর শক্তিশালী, তাই ওদের পেছনে ফেলে এগিয়ে এসেছে। বন্য শিকারী কুকুরের হাতে ক্লান্ত হরিণের মতো মারা পড়ার অবস্থায় যখন সে পৌঁছায় তখন আপনি ওকে দেখতে পান। তারপর যা হওয়ার ছিল তাই হয়েছে। আমি বললাম, হ্যাঁ তাই হয়েছে, যা হবে বলে লেখা ছিল তোমার তারায় বা অন্য কোথাও। কিন্তু আমি জানতে চাই ভবিষ্যতে কি হবে। মনে হচ্ছে আবান্দা বা দাবান্দা কেউ এই সাদা লোকটাকে পছন্দ করতে পারছে না। যা হোক, এখন থেকে সে আমাদের সাথে থাকবে। কেন তাকে আমাদের সঙ্গী হতে হবে? মাকু মাজান, মাথায় পাথর দিয়ে একটা আঘাত করে ঝামেলা মিটিয়ে ফেললেই তো হয়। কারণ যারা তাকে বের করে দিয়েছে একে তাদের সামনে নিয়ে গেলে আমাদের জীবন নিয়ে নিতে পারে। অন্যমনস্কভাবে বেল থেকে আমার রিভলভারটা বের করলাম। হাতে নিয়ে ঘুরিয়ে দেখলাম লোড করা আছে কিনা। তারপর বললাম, চলো কেনেকি, আমরা একটা সমঝোতায় আসি। তুমি মাত্রই বললে যে তোমার স্বার্থে আমার দেশের একটা লোককে মেরে ফেলতে চাও, বা তোমাকে নিয়ে তাকে মেরে ফেলার অনুমতি দিই। কিছু অসভ্য জঙ্গলি একে মারতে উদ্যত হয়েছিল, কিন্তু তাদের কাছ থেকে সে পালাতে সক্ষম হয়েছে। একজন শ্বেতাঙ্গ লোকের কাছে এর অর্থ কী তা সম্ভবত তোমার জানা নেই, কাজেই আমি বলছি তুমি শুনে নাও। বলেই হঠাৎ পিস্তলটা আমি তুলে ধরলাম, এবং ধরলাম ঠিক ওর চোখের কয়েক ইঞ্চির মধ্যে। তারপর শীতল কণ্ঠে বললাম, তোমার দেশে শপথ করলে তা ভাঙা যায় না। বলো, কার নামে শপথ করা হয়? ইনগোয়ের নামে লর্ড। বিলম্বিত কণ্ঠে সে বলল, ইনগোয়ের নামে করা শপথ ভাঙা মানে
মৃত্যু ও মৃত্যুর চেয়েও বেশি ভালো। এখন ইনগোয়ের নামে শপথ করে বলো, তুমি কখনো এই সাদা লর্ডকে মারার চেষ্টা করবে না, কখনো তার ক্ষতি করার চেষ্টাও করবে না। যদি না করি, তাহলে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তোমাকে সময় দেব। 1 থেকে 50 পর্যন্ত গুনবো আমি। তারপরে যদি তোমার সিদ্ধান্ত পরিবর্তন না হয় বা নীরব থাকো, তাহলে ছোট একটা বুলেট ঢুকিয়ে দেব তোমার মাথায়। সময় হয়েছে, কে মালিক তাই স্পষ্ট হয়ে যাওয়া দরকার। আমাকে মারলে আমার লোকেরা আপনাকেও মেরে ফেলবে। মাখু মাজান। না, মারবে না। ভুলে গেছো সাদা ইঁদুর কী বলেছিল? বলেছিল, যে যাত্রার শেষ পর্যন্ত নির্বিঘ্নে চলে যাব আমি, কোনো অসুবিধা হবে না। আমি ওর কথা বিশ্বাস করেছি, কাজেই আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি মারা যাওয়ার পর আমি ওদের সাথে কথা বলে নেব। গুনতে শুরু করছি। গোনা শুরু করলাম আমি। 10 ও 20-এ একটু বিরতি দিলাম। 30-এ পৌঁছে দেখি বর্ষার হাতলে চেপে বসেছে কেনেকির আঙুলগুলো। এটা দিয়েই সে আবান্দাদের মেরেছে। বর্ষাটা হাত থেকে ফেলে দাও, নয়তো আমি গোনা বন্ধ করব। ও বর্ষাটা মাটিতে ফেলে দিল। আমি 40-এ পৌঁছে গেছি। একবার থেমে বললাম, সময় কম। কিন্তু মনে হলো ততক্ষণে সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীর মায়া সে ছাড়বে। কারণ ওর ভাষ্য মতে ওর জন্য এখানে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নেই। 45-এ পৌঁছে গেছি। গুনতে গুনতে পিস্তলটা সাবধানে ওর নাকের ঠিক উপরে তাক করলাম। 46, 47, 48। টিগারে আঙুলের চাপ বাড়াতে শুরু করলাম। ঠিক তখনই ওর বাধার প্রাচীর ভেঙে পড়ল। সে সরাসরি মাটিতে পড়ে গিয়ে প্রাচ্য দেশীয়দের মতো আমার পায়ের সামনে মাটিতে চুমো খেলো। ওদিকে আমি ততক্ষণে গুলি করে ফেলেছি, তবে ওর মাথার উপর দিয়ে অবশ্যই। ভাগ্য দেখো, একদম ঠিক সময়েই তুমি সিদ্ধান্ত পাল্টেছ। পিস্তলের ট্রিগারটা দেখি অনেক কম চাপ সহ্য করতে পারে, বা গরমে হয়তো স্প্রিংয়ে কোনো সমস্যা হয়েছে। যা হোক, শপথ করছো? হ্যাঁ লর্ড, করছি, কর্কশ কণ্ঠে বলল সে। আমি ইনগোয়ের নামে শপথ করছি যে সামনে থাকা ওই সাদা লোকটিকে কখনো ক্ষতি করব না বা তার ক্ষতির কারণ হব না। আপনি চাইছিলেন এই কথাগুলোই যেন আমি বলি, তবে আমি জানি এর ভেতর আরও কথা আছে। তাই বলছি, এখন থেকে আমি আপনার, যে আমাকে রক্ষা করেছেন ও জিতে নিয়েছেন, তার সব কথা শুনব। ভালো বলেছ, আনন্দিত কণ্ঠে বললাম আমি। এখন উপহারের বিনিময়ে উপহার। সদ্য বিজিত নেতৃত্ব ঘোষণার মুডে আছি এখন। এই সাদা লটকে আমার সাথে নিচ্ছি, অবশ্য সে যদি আসতে চায় তবেই। আর তোমাকে চলে যেতে দিচ্ছি তোমার রাস্তায়। কোনোভাবেই তুমি আমাদের অনুসরণ করবে না বা বিরক্ত করবে না। এই তো তুমি চাও নাকি? না লর্ড, গম্ভীর কণ্ঠে সে বলল, আমার ইচ্ছা মন লেখের পথে আপনি আমার সঙ্গে যাবেন। ঠিক আছে, তাহলে তাই হোক। এখন কি হয়েছে না হয়েছে বলো, তারপর আমি বলবো কি করতে হবে। কিন্তু মনে রেখো, যদি আমার হুকুম অমান্য করো বা এই সাদা লর্ডের কোনো ক্ষতির চেষ্টা করো, আমি কিন্তু 48 পর্যন্তই গুনেছিলাম, এবার 50 পুরো করব। রাজি? রাজি লর্ড, বিনীত কণ্ঠে সে বলল। তারপর সামান্য দূরের একটা পাথরের দঙ্গল দেখিয়ে বলল, ওই পাথরগুলোর পেছনেই একটা মিষ্টি পানির ঝর্ণা আছে। এখনই আমাদের ওখানে পৌঁছাতে হবে, কারণ অন্ধকার হয়ে গেলে পথ চলা অসম্ভব। তাছাড়া আমাদের পানীয় সব শেষ। সাদা লর্ড সব খেয়ে ফেলেছে। ঠিক আছে, তোমার লোকদের নিয়ে গিয়ে ক্যাম্প বানাতে থাকো। এই লোক হাঁটার উপযুক্ত হলেই আমি ওখানে পৌঁছবো, তারপর কথা বলবো। ও সন্দেহ নিয়ে আমার দিকে তাকালো। ভাবছিল আমি হয়তো সরে পড়তে পারি, কিন্তু সাথে সাথে আবার চিন্তা করলো যে অসুস্থ লোকটাকে নিয়ে তা করা সম্ভব হবে না। কাজেই চলে গেল। দেখতে পেলাম ওর লোকেরা বোঝাগুলো নিয়ে পাথরের ওপাশের গাছপালার দিকে যাচ্ছে। তারপরও হ্যান্সকে ওদের পেছন পেছন পাঠালাম, কারণ সে কী করছে আর ওখানে আসলেই কোনো ঝর্ণা আছে কি না তা নিশ্চিত হওয়া দরকার ছিল।
হ্যান্সকে বলে দিলাম সব দেখে তাড়াতাড়ি ফিরে আসার জন্য। সত্যি বলতে কেনাকির কোনো ব্যাপারেই নিশ্চিত হতে পারছিলাম না। মনে হচ্ছিল আমাদেরকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে সে অন্ধকারে মিলিয়ে যেতে পারে। তবে এসব নিয়ে খুব বেশি চিন্তা করছিলাম না, কারণ এখানে মালপত্রের সাথে প্রায় সমস্তগুলি খাবার আর আমার কয়েকটা রাইফেল রয়ে গিয়েছিল। তাছাড়া কেনাকি চলে গেলে আমি যে খুব অসুখী হতাম তাও নয়, কারণ কোনো জটিলতার ভেতর ও আমাকে টেনে নিয়ে কোন জটিলতার ভিতর ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে কে জানে। ও চলে গেলে পরে আমি আর্কেলের কাছে গেলাম। দেখি সে জ্ঞান ফিরে পেয়ে আশেপাশে তাকাচ্ছে। আপনি কি আমি কোথায় আছি? কথা বলো না মিস্টার আর্কেল। আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা পানি পাবো। পানি আনার জন্য হ্যান্সকে বোতলটা দিয়েছিলাম। এখানে কিছুক্ষণ আগেই একটা লড়াই হয়েছে। খোদার অশেষ কৃপায় কোনো মতে তোমাকে বাঁচাতে পেরেছি। সুস্থ হয়ে তোমার গল্প শুনিও। আমার দিকে তাকিয়ে নট করলো সে। তারপর মনে হয় বেখেয়ালেই শব্দ করে চিন্তা করছিল। অদ্ভুত কথাগুলো যদিও আমার জন্য শ্রুতিমধুর ছিল না, তবুও এখানে তুলে দিচ্ছি। অদ্ভুত দর্শন। ছোট খাটো মানুষ, পুডল কুকুরের মতো অর্ধছাটা রুক্ষ চুল, প্রাচীন পার্সমেন্টের মতো গায়ের চামড়া, কিন্তু পেরেকের মতো শক্ত ও সরল। এই সে লোক, জন টরাস। ভাগ্য বটে তোমার। হ্যাঁ, সময় হয়ে গেছে। টম আর জেরির কাছে চলে গেলাম। ওদের জিজ্ঞেস করলাম লড়াইয়ে ওরা কতগুলো গুলি ছুঁড়েছে, এবং সেই সাথে ওদের প্রশ্নের যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তখন স্নান হতে শুরু করা সন্ধ্যার আলোয় দেখলাম ফিরে আসছে হ্যান্স। সব ঠিকই আছে বাস, হ্যান্স বলছে। ওখানে আসলেই ভালো একটা ঝর্ণা আছে। পেঁচাটা বলছে রাতের জন্য ওখানেই সে ক্যাম্প করবে। এই যে পানি নিন। বোতলটা নিয়ে আর্কেলের হাতে তুলে দিলাম। সেও ব্যগ্রভাবে সেটা নিল, কিন্তু কিছু একটা চিন্তা করে আবার বোতলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত ও ভদ্রভাবে বলল, আপনাকেও তৃষ্ণার্ত দেখাচ্ছে। প্রথমে আপনি খান, আপনি খান। বুঝলাম সে বেশ ভদ্র একজন লোক। সত্যি বলতে আমি আসলেই খুব তৃষ্ণার্ত ছিলাম। পিপাসায় ছাতি পেটে ফেটে যাওয়ার অবস্থা হয়েছিল। তারপরে ওকেই প্রথমে খেতে দিই। তারপর আমি খেতে দিই টম আর জেরিকে। ততটুকু পানিতে আমাদের কারো তৃষ্ণায় মেটেনি, কিন্তু তারপরও কিছুই না খাওয়ার চেয়ে যতটুকু খেয়েছি তাই বা খারাপ কি? সামান্য একটু রাস্তা হাঁটতে পারবে তুমি? আর্কেলকে জিজ্ঞেস করলাম। মনে হয় পারবো। ছোট একটা বাচ্চার মতো দুর্বল হয়ে গেছি। তারপরও চোষটাকে ধন্যবাদ যে ওরা আমার বুটজোড়া খুলে নেয়নি। কিন্তু যাব কোথায়? কাছেই। প্রথমে যাব আমাদের ক্যাম্পে, তারপর চেষ্টা করব মন লেকে পৌঁছাতে। অবশ্য যদি সম্ভব হয় আর কি। শুনে আর্কেলের চেহারায় খুশির একটা দীপ্তি ফুটে উঠল। বলল, তাহলে তো হাঁটতে পারতেই হবে। তারপর আবার বলল, আপনি আমার সাথে খুব সদয় আচরণ করেছেন, কাজেই আপনাকে সাবধান করা আমার দায়িত্ব বলে মনে করছি। সামনের রাস্তা খুবই বিপজ্জনক, আর ওখানে যাওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। বরং বুদ্ধিমানের কাজ হচ্ছে ওখান থেকে বেরোনোর পথ খোঁজা। কারণ আমার মনে হয় মনলেক মৃত্যু দেখতে খুব পছন্দ করে। আমারও তাই ধারণা, বললাম আমি। তুমি কি ওখানে গিয়েছিলে নাকি? সে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। বললাম, ধারণা করছি তুমি আরবি জানো। সেক্ষেত্রে ক্যাম্পে গিয়ে ওদের সামনে ভুলেও বলো না যে ও দেশে তুমি গিয়েছিলে। কেন বলবে না সে কারণটা পরে জানাবো। সে আবার নট করে সম্মতি জানালো। তারপর জানতে চাইলো আমার নাম কি। বললাম আমি, অ্যালান কোয়াটারমেইন। পরিচিত বলে মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে। লর্ড রেনেগাল নামে একজনকে আমি চিনতাম। তিনিই আপনার কথা শুনিয়েছিলেন। যদি কখনো দক্ষিণে যাই সে কথা ভেবে তিনি আমার পরিচয় জানিয়ে একটা চিঠিও দিয়েছিলেন, কিন্তু অন্য সব কিছুর সাথে ওটাও হারিয়ে গেছে। এমন অদ্ভুতভাবে আপনার সাথে পরিচয় হবে কখনো কল্পনা করিনি। তবে এই এলাকার সবই অদ্ভুত।
সব কিছু অদ্ভুতভাবেই ঘটে এখানে। এখন মিস্টার কোয়াটারমেইন, আপনার কাঁধে একটু ভর দিতে চাই। এখনও মনে হচ্ছে সাঁতার কেটে এগোচ্ছি, অসুবিধা নেই। কিন্তু আবার বলছি, এখানে কোনো মতেই আমাদের নিজেদের ভাষা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলো না। সেটা মোটেও নিরাপদ নয়। তবে হ্যান্সকে যে কোনো ব্যাপারে বিশ্বাস করা যায় বলে হ্যান্সকে দেখিয়ে দিলাম এবং অন্যদের দিকে দেখিয়ে বললাম যে এরা কেউ ইংরেজি বোঝে না। বুঝতে পেরেছি, বলল সে। তারপর আমরা হাঁটা শুরু করলাম। আর্কেল বেশ খোঁড়াচ্ছিল, আর ওর বিরাট ধরটার ভর এমনভাবে আমার উপর দিয়ে রেখেছিল যে নিজেকে তখন মনে হচ্ছিল একটা লাঠি। অন্ধকার হয়ে আসতেই আমরা ক্যাম্পে পৌঁছে যাই। শিকারীরা আমার জন্য তাঁবু যেটা খাটিয়েছে সেটা একটু নিচু হলেও দুজন ওটার ভেতর অনায়াসে আশ্রয় নিতে পারবো। পানির ধারে আর্কেল বসে পড়ে তারপর শুরু করে একধারে পানি খাওয়া। শেষে বাধ্য হয়ে ওকে থামাতে, নইলে আবার সে অসুস্থ হয়ে পড়তো। শরীর পানি শূন্য হয়ে গেলে পানি তো অবশ্যই খেতে হবে, কিন্তু এভাবে নয়, অল্প অল্প করে বারবার, নইলে তা শরীরে সইবে না। আমার কথা শুনে খাওয়া থামিয়ে মাথায় পানি ঢাললো সে কিছুক্ষণ, যেন স্পঞ্জের মতো পানি শুষে নিতে চাইছে। তারপর খাবার চাইলো। সৌভাগ্যবশত খাবার আমাদের কাছে ভালোই ছিল। ছিল শস্যদানা গুঁড়ো করে বানানো এক ধরনের কেক আর বিলটং, মানে রোদে শুকানো হরিণের মাংস। এমনভাবে ওগুলো সে খেলো, দেখে মনে হচ্ছিল খাবারগুলো না জানি কত মজাদার। বোঝাই যাচ্ছিল বেচারা ক্ষুধায় বেশ ভালোই ভুগেছে। খাওয়া শেষ করে তাঁবুতে শুয়ে ঘুমিয়ে পড়ল সাথে সাথেই। বাড়ির সাথে শ্বাসের শব্দ শুনে নিশ্চিত হলাম ও ঘুমিয়ে পড়েছে। চারপাশের এই নীরবতার মাঝে বেশ জোরে সোরেই শুনতে পাচ্ছিলাম শব্দটা। আকাশে তারাগুলো দারুণ আলো ছড়াচ্ছিল। সেই আলোয় দেখতে পেলাম কে নাকি আমার পাশ দিয়ে গিয়ে একটা পাথরের উপর বসলো। তারপর অদ্ভুত ভঙ্গিতে উপরের দিকে তুলে দিল হাত দুখানা। বাস, দেখুন, পেঁচাটা ওর তারার সাথে কথা বলছে। ভূতগ্রহটাকে দেখিয়ে ফিসফিস করে আমার কানে কানে বলল, হ্যান্স, প্রতি রাতেই ও এমনটা করে। তারা ওকে বলে দেয় আগামী দিন কি করতে হবে। ভালোই তো, কারণ আগামীকাল কি করতে হবে আমার জানা নেই। ওহ, শুধু চলতে থাকুন বাস, কারণ ধৈর্য ধরে যদি চলতে পারেন তাহলে পথের শেষে আপনি পৌঁছবেনই। দার্শনিক মন্তব্য, তবে কথাটার মধ্যে সত্যতা আছে, কিন্তু তারপরও কথা থেকে যায়। যেমন রাস্তার শেষে পৌঁছে কেউ কি খুঁজে পেতে পারে তা সব সময়ই রয়ে যায় অজানা। যা হোক, এরপর হ্যান্স আর দুই শিকারীকে অদল বদল করে পাহারা দিতে বলে তাঁবুতে ঢুকে গেলাম। অবশ্য তিনজনকে এ কাজে লাগানোর আসলে দরকার ছিল না, কারণ হ্যান্স এক চোখ খোলা রেখে ঘুমায়। বলতে চাইছি অতিমাত্রায় সতর্ক থাকেও। তাঁবুতে ঢুকে ছোট করে একবার প্রার্থনা করে শুয়ে পড়লাম। একেবারে ছোটবেলা থেকেই আমার এই অভ্যাস। খুব অল্প কয়েকবারই হয়তো ব্যাপারটা মিস হয়েছে। প্রার্থনা আমাকে সাথে সাথে গভীর ঘুমে চলে যেতেও দারুণ সাহায্য করে। তখন ভোররাত, আমার ঘুম ভেঙে গেছে। আর্কেল তাঁবুতে এসে ঢুকলো। নিশ্চিতভাবে ভোর বলতে পারছি আকাশে তারার অবস্থান দেখে আর বাতাসের গন্ধ শুকে। সে ছাপাই দেওয়ার সুরে বলল, গত এক সপ্তাহে শরীর পানির দেখা পায়নি, তাই গোসল করতে ঝর্ণায় গিয়েছিলাম। এখন অনেক ভালো বোধ করছি। মন্তব্য করলাম, শুনে ভালো লাগছে। মনে হয় তোমার উপর দিয়ে বেশ ঝড়ঝাপটা গেছে। হ্যাঁ, আসলেই তাই, চিন্তান্বিত স্বরে বলল সে। একদম মাথা ঘেঁষে গেছে। একটুর জন্য লাগাল পাইনি। ভাগ্য ভালো যে আমি ভালো দৌড়াতে পারি। অক্সফোর্ড আর ক্যামব্রিজে পরপর দুবার 3 মাইল রেসে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আপনি নিশ্চয় ভাবছেন আমি আসলে কে, আর এখানেই বা কীভাবে এলাম। বলবো সব, অবশ্য যদি শোনার মতো ধৈর্য আর ইচ্ছে আপনার থাকে। বলতে থাকো, আমি শুনছি। ম্যানচেস্টার আর লন্ডনে কয়েক পুরুষ ধরে ব্যবসা করে
আসা আমাদের পরিবারের নাম হলো দ্য আর্কেলস। তবে এটা আর্কেলদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম নয়। আর্কেলরা নিজেদের বলে কলোনিয়াল মার্চেন্ট। প্রায় সারা দুনিয়া জুড়েই আমাদের পারিবারিক ব্যবসার পরিধি। তেমনই অনেক জায়গার মধ্যে পশ্চিম আফ্রিকা অন্যতম একটা জায়গা। আমার বাবা অবশ্য এ লাইনের লোক ছিলেন না। তিনি নিজের মর্জি মতো চলতেন। কয়েক বছর আগে তিনি মারা গেছেন। তিনি ছিলেন ভিন্ন প্রকৃতির মানুষ, ছিলেন স্বপ্নদর্শী একজন। অবশ্য পরিবারের অন্যরা তাকে ডাকত উন্মাদ বলে। এমন কোনো অদ্ভুত ব্যাপার নেই যাতে তার আগ্রহ ছিল না, এবং তার অন্যতম আগ্রহের বিষয় ছিল জ্যোতিষশাস্ত্রের চর্চা। মনে হয় কথাটা আপনাকে আগেই বলেছি। তো তিনি আমাদের পারিবারিক ব্যবসায়ের সাথে জড়িত থাকতে আপত্তি জানান। তার আগ্রহ ছিল চিকিৎসা শাস্ত্রের দিকে। স্পষ্টভাবে বললে তিনি হয়েছিলেন সফল একজন সার্জন। আচরণের অদ্ভুত দিকগুলো বাদ দিয়ে বললে পেশাগতভাবে তিনি দারুণ সফলতার মুখ দেখেছিলেন। প্রচুর অর্থ বৃত্তের মালিকানা থাকায় প্রাইভেট প্র্যাকটিস তিনি তেমন একটা করেননি। পরিবর্তে বিভিন্ন হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা দিয়ে বেড়াতেন। কলেজ পাশ করে তার ইচ্ছায় আমিও ডাক্তারি পড়তে শুরু করি। বার্ডস বার্ডস থেকে আমি পাশ করে বেরোনোর পরপরই বাবা মারা যান। আমি ছিলাম তার একমাত্র সন্তান। ওদিকে আমার চাচা ব্যারন থমাস আর্কেলের একমাত্র ছেলে, আমার চাচাতো ভাইও এক দুর্ঘটনায় পড়ে মারা যায়।